পৃথিবীর অন্যান্য দেশের মানুষ যারা পশ্চিমবঙ্গ সম্বন্ধে সামান্যই জানে, তারাও জানে তিনটি জায়গার নাম: কলকাতা, দার্জিলিং এবং সুন্দরবন। সুন্দরবন শুধু পশ্চিমবঙ্গে নয়, দুই বাংলায়। ছোটবেলায় যখনই সুন্দরবন সম্পর্কে পড়াশোনা করেছি, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে জেনেছি, তখন থেকেই অজান্তে আমার সুন্দরবন সম্পর্কে একটা ভয় ও ভালোবাসা জন্মেছিল। আমরা এই প্রথমবার সুন্দরবন আসছি। সুন্দরবনের অন্যতম অহংকার দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। ব্রিটিশ ফ্যামিলি থেকে বাঘ শিকারে আসার পর থেকেই সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার, যার উপস্থিতি, আওয়াজ এবং বিন্যাস সত্যি সত্যি রাজকীয়। এই দ্বীপময় সৌন্দর্যের একটা অন্য জাত আছে। এই নোনা জল ভিত্তি করে তৈরি হয়েছে এক বিশেষ ধরনের ম্যানগ্রোভ। একদিকে সমুদ্র, সাপদ সংকুল অরণ্য, অন্যদিকে মানবদেহের শিরা উপশিরার মতো ছোট বড় অসংখ্য নদ নদী। বিশাল এই গাঙ্গেয় বদ্বীপ সুন্দরবনের নাম নিয়ে অবশ্য নানা মুনির নানা মত আছে। কেউ কেউ বলেন সুন্দরবন নামটি এসছে দুটি হিন্দি শব্দ থেকে। বাংলায় যার একটি অর্থ সুন্দর এবং অন্যটি অরণ্য বা বন, অর্থাৎ সুন্দর অরণ্য থেকেই সুন্দরবন। আবার কেউ কেউ মনে করেন সুন্দরবন নামটি এসেছে সুন্দরী বৃক্ষ থেকে। এই বৃক্ষটির জন্মহার এ অঞ্চলের যে কোনো জায়গায় একটু বেশি, তাই সুন্দরী বৃক্ষের অরণ্য বা সুন্দরী বন থেকেই সুন্দরবন। তবে গত 3 থেকে 4 দশকে মিষ্টি জলের অভাবে 75% সুন্দরী বৃক্ষ লুপ্ত হয়েছে সুন্দরবনে। জলে মাছ, কুমির, কামট, ডাঙায় হিংস্র পশু ও বিষাক্ত সরীসৃপ, তবুও ভয়ঙ্কর সুন্দর এই অরণ্য নিয়ে আজও মানুষের কৌতূহল সীমাহীন। পর্যটকদের আকর্ষণ গগনচুম্বী। কিন্তু কবে থেকে গড়ে উঠল এই আকর্ষণ? আর এই বিশাল অরণ্যের দরজা কবে থেকেই বা খুলে গেল সভ্য দুনিয়ার কাছে? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই আকর্ষণ কিন্তু একদিনে গড়ে ওঠেনি। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এর সংস্কার সাধনের পর এই অরণ্য আস্তে আস্তে আজ মানুষের নজরে এসছে, পরিচিত হয়ে উঠেছে সুন্দরবন পরিচয় নিয়ে। প্রথমেই শুরু করি কিভাবে আসবেন। সুন্দরবন আসার জন্য আপনাকে প্রথমেই আসতে হবে দ্য গেটওয়ে অফ সুন্দরবন, ক্যানিং। ক্যানিং পৌঁছানোর সবথেকে ভালো মাধ্যম হলো ট্রেন। ক্যানিংয়ে আসার জন্য সবথেকে জনপ্রিয় ট্রেন হলো সকাল 7:42 শিয়ালদা ক্যানিং লোকাল। কি ভাবছেন সকাল সকাল শিয়ালদা স্টেশনে কেন? অ্যাকচুয়ালি আমাদের বলা হয়েছে শিয়ালদা থেকে আমাদের 7:42 শিয়ালদা ক্যানিং লোকালটা ধরতে, তো সেই ট্রেনটাই ধরবো। এ প্রসঙ্গে বলে রাখি, সুন্দরবন ট্যুর সাধারণত 2 রকমের হয়। এক, ক্যানিং টু ক্যানিং। ক্যানিং টু ক্যানিং ট্যুরটা হলো পকেট ফ্রেন্ডলি, যে ট্যুরটা আমি করছি। আর 2, কলকাতা টু কলকাতা। সাধারণত কলকাতা টু কলকাতা ট্যুর এক্সপেন্সিভ হয়। যেহেতু আমার বাড়ি সিঙ্গুরে, তাই ভোর 5:18 তারকেশ্বর হাওড়া লোকাল ধরে চলে এলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে একটা ট্যাক্সি করে পাড়ি দিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। ঠিক 7:42 ছেড়ে দিল আমাদের ট্রেন। ক্যানিং পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা 14 মিনিট। আজ শুক্রবার, তাই 7:42 শিয়ালদা ক্যানিং সুন্দরবন স্পেশাল ট্রেনের অধিকাংশ যাত্রী হলেন সুন্দরবন ভ্রমণের পর্যটক। অনেক ভোর রাতে উঠেছি, তাই খিদেতে পেট চচ করছে। বাড়ির থেকে সঙ্গে করে আনা মুড়ি দিয়ে একটু পেট পুজো করে নিলাম। দেখতে দেখতে আমরা শহর ছাড়িয়ে পৌঁছালাম সবুজ প্রকৃতির মধ্যে।
নির্ধারিত সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গেটওয়ে অফ সুন্দরবন ক্যানিং। সকাল 8:56, 7:42 শিয়ালদা ক্যানিং যে লোকাল, সেটাকে আমি নাম দিয়েছি সুন্দরবন ট্যুরিস্ট স্পেশাল বা সুন্দরবন স্পেশাল। সেই ট্রেনটা তো রাইট টাইমে এখানে ঢুকিয়ে দিয়েছে। এবার আমাদের যেতে বলেছে ট্যুর অপারেটর যে গার্ডের দিকে, যে বনবিবি যে অটো স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ডের দিকে যাওয়া যাবে। ট্যুর অপারেটরের নির্দেশ মতো আমরা হাঁটা দিলাম পিছনের দিকে বনবিবি মন্দিরের সামনে অটো স্ট্যান্ডে। চারিদিকে কাতারে কাতারে পর্যটক। তারই মধ্যে আবিষ্কার করলাম আমাদের ট্যুর অপারেটরের এজেন্ট প্ল্যাকেট হাতে দাঁড়িয়ে আছে। উনি আমাদের অটোর মধ্যে বসিয়ে দিলেন। একটা অটোর মধ্যে 7 থেকে 8 জন যাবে ক্যানিং থেকে সোনাখালী ঘাট পর্যন্ত। প্রায় 15 থেকে 16 কিলোমিটার রাস্তা, যেতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট মতো। অটো ছাড়তেই আমাদের রাস্তায় পড়ল ক্যানিং ব্রিজ। এখানে বলে রাখি, এর পরবর্তীতে সমস্ত খরচাই ট্যুর অপারেটরের, অর্থাৎ আমরা এই ক্যানিং থেকে সোনাখালী পর্যন্ত অটো ভাড়া, সমস্ত খাওয়া দাওয়া, হোটেল খরচা। আরও সহজ ভাষায় বললে, ক্যানিং স্টেশন থেকে আগামী 2 রাত্রি 3 দিনের সুন্দরবন থাকার পর আমরা ক্যানিং স্টেশনে রিটার্ন পর্যন্ত হিসেব মতো প্যাকেজের বাইরে আমাদের সেরকম কোনো খরচাই নেই। সোনাখালী ঘাট থেকে একটু সামান্য দূরেই আমাদের অটো নামিয়ে দিল। এখান থেকে নিলাম একটা জলের বোতল, তারপর হাঁটা দিলাম বোটের উদ্দেশ্যে। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের বোটের নাম এমভি পুষ্পক। পৌঁছালাম সোনাখালী 9টায় চেপেছিলাম ক্যানিং থেকে। আর এই সোনাখালী এই যে অটো স্ট্যান্ড, এখানে এসেছি 9:45। আর এই সামনে এখান দিয়ে হেঁটে একটু যেতে হবে লঞ্চ ঘাট। পৌঁছে গেছি লঞ্চ ঘাটে। আমাদের বোটের নাম হচ্ছে পুষ্পক। বোটের মধ্যে সবথেকে দি বেস্ট পার্ট হচ্ছে এই যে আমাদের ভারতের পতাকা, কত সুন্দর। সোনাখালী ঘাটে পৌঁছে দেখলাম একের পর এক বোট বাঁধা আছে। 8 থেকে 80 এই পাটাতনের উপর দিয়ে পার হতে হচ্ছে, তারপর পৌঁছাতে হচ্ছে নিজের বোটে। আচ্ছা, সুন্দরবন ট্যুরে সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে এই যে পাটাতনটা রয়েছে, এই পাটাতনটা দিয়ে ওঠাটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জিং। বোটে ওঠার ব্যবস্থাটা দেখুন। প্রথমে পাটাতনের থ্রু দিয়ে এই প্রথম যে আমরা যে বোটটায় রয়েছি পুষ্পক, এখানে উঠছেন সবাই। তারপরে পাশে এদিকে রয়েছে পঞ্চানন্দ, তারপর অনেক বোট রয়েছে। এই বোটগুলোতে প্রথমে একটা থেকে যাচ্ছেন ওটাতে, তারপর ওটা থেকে যাচ্ছেন ওটাতে, এইভাবে পরস্পর এনারা আগিয়ে চলছেন। এই যে ঘাটটা রয়েছে, এই ঘাট দিয়ে আমরা উঠলাম। আর এই ঘাট দিয়ে যারা নিত্য যাত্রী, যারা এপার থেকে ওপার পারাপার করেন, তাদের জন্য এই বোটটা। আর আমরা যারা টুরিস্ট, তাদের জন্য এই বোট। এদিকে একটা ঘাট রয়েছে, এই দেখুন সামনে দূরে ওখানে একটা ঘাট রয়েছে, ওখানে অনেক লঞ্চ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তারও ওদিকে লঞ্চ দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। সকাল 10:10 পৌঁছে গেছি বোটে। এখনও অনেকে আসতে বাকি আছে। আমাদের লঞ্চটা কেন, আমাদের লঞ্চটা হচ্ছে ডবল ডেকার। এখানে হচ্ছে নিচের একটা ডেক আছে, আর এই ওপরে বসার জন্য এখানে একটা ডেক আছে। নিচে সাধারণত আপনার শোয়ার জন্য জায়গা, প্লাস দিকে দুটো বাথরুমও রয়েছে। পরে আপনাদের পুরো ডিটেলস আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। তো বলতে বলতে মোটামুটি দেখছি এখানে এই ব্রেকফাস্ট সার্ভ করছে। ব্রেকফাস্ট চলে এসছে, এই যে ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে কি দিয়েছে মনে? চলো হাত ধুয়ে চলে এসো, কাজ শুরু করে দাও। হ্যাঁ, লঞ্চ ছাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আমাদের 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণ। ব্রেকফাস্ট শেষ হওয়ার মধ্যেই আমাদের বোট ছেড়ে দিল গোসাবার উদ্দেশ্যে।
চলে এসেছি লঞ্চের নিচে। এখানে ইন্ডিয়ান স্টাইল একটা ল্যাট্রিন আছে, এদিকেও একটা টয়লেট আছে, দেখালাম না। আর এখানে শোয়ার জন্য ব্যবস্থা আছে। যারা যারা মোটামুটি লঞ্চে থাকবে তাদের প্যাকেজ কস্টটা অনেকটাই কম হয়, তারা এখানে থাকতে পারবে। কিন্তু এখানে থাকার সব থেকে বড় বার্ডেন হচ্ছে এখানে রাত্রে মোটামুটি সন্ধ্যে থেকে 10টা পর্যন্ত, যতক্ষণ এই যে ইঞ্জিনটা চলছে ততক্ষণ এখানে ইলেকট্রিক থাকবে, তারপর কিন্তু আর ইলেকট্রিক থাকবে না। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। যারা এই বোটে থাকবে বলে মনে করছে, তারা যদি এতে কোনো সমস্যা না হয় তাহলে এখানে থাকতেই পারে। বেশ সাজানো গোছানো দোতলা বোট। একতলাতে অনেক বিছানা, দুটো বাথরুম ও পিছনে আছে রান্নাঘর। উপরতলাটা উঠেই এখানে একটা বসার জন্য বিছানা রয়েছে, তাছাড়া বসার জন্য এখানে চেয়ার রয়েছে, দুদিকেই রয়েছে, এদিকেও রয়েছে, এদিকেও আছে। তাছাড়া এখানে আমাদের ক্যাপ্টেন্স ডেক আছে এখানে। পিছনের পোর্শনটা খানিকটা এরকম। এখান থেকে খাওয়া সার্ভ হয়, প্লাস ওখানে রান্না হচ্ছে। এখানে দুদিকে দুটো রয়েছে হাত ধোয়ার বেসিন, রয়েছে লাইফ জ্যাকেট রয়েছে, যেন ইউজ করতে হয়। আমরা পার হচ্ছি হোগল ব্রিজ। দেখতে চলে এসেছি চা। কি এটা রচনা দুধ চা, তাই তো? কিছুক্ষণের মধ্যেই চলে এলো গরম গরম চা। গরম চায়ের পর চলে এসছে। এটা কি আছে গো? চিংড়ি পকোড়া নাকি? কর্ন পকোড়া। ছেলের চিংড়ি পকোড়াতে একটু সমস্যা আছে বলে বলার পর ওনারা এই চিকেন পকোড়া দিয়ে দেয়। সোনাখালী থেকে হোগল নদী, গোমতী নদী, করতাল নদী, নিতাই নদীর ওপর দিয়ে নৌকা বিহার করার পর আমাদের বোট এসে ভিড়ল গোসাবা জেটি ঘাটে। 12:14 পৌঁছে গেছি গোসাবা লঞ্চ ঘাটে। এখানে দুটো সাইট আছে। আজ আমরা গোসাবাতে দুটো জায়গা দেখব, এক বেকন বাংলো, দুই হ্যামিল্টন সাহেবের বাংলো। দুটি জায়গায় গোসাবা জেটিঘাট থেকে পায়ে হেঁটে দেখে নেওয়া যায়। চলে এসেছি বেকন বাংলাতে। এখানকার এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা। বেকন বাংলায় ঢুকলাম আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা। গোসাবা ক্যানিংয়ের কাছে এই দ্বীপ পর্যটকদের কাছে খুব পরিচিত নাম। বলা হয় গরু, সাপ ও বাঘের আদ্যাক্ষর নিয়েই নাকি একদা গোসাবা নামের উৎপত্তি। এই দ্বীপ সাজিয়েছিলেন কিন্তু এক ইংরেজ, তার নাম স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। সুন্দরবনের অন্ধকারে আলো জ্বালাতে এগিয়ে এসেছিলেন স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। স্কটল্যান্ডের অধিবাসী, ব্রিটিশ সরকারের উচ্চ পদস্থ কর্মচারী। বাংলাদেশই ছিল তার কর্মক্ষেত্র। সুদীর্ঘকাল এ দেশে বসবাস করে এ দেশকে তিনি ভালোবেসেছিলেন। এ দেশের মানুষের দুঃখ দারিদ্র্য তিনি বেদনা অনুভব করতেন। তাই অবসর গ্রহণের পর অন্যান্য সাহেবদের মতো চাকরির সঞ্চিত অর্থ নিয়ে স্কটল্যান্ডে ফিরে যাননি। সুন্দরবন অঞ্চলের 3টি দ্বীপ গোসাবা, সাতজেলে ও রাঙাবেলে তৎকালীন সরকারের কাছ থেকে ইজারা নেন। এই 3টি দ্বীপের জমিদারি হ্যামিল্টনের লাড নামে পরিচিত হয়। হ্যামিল্টন সাহেব স্থির করেন এই সাপ, বাঘ, কুমিরে ভরা ভয়ানক অঞ্চলকে করে তুলবেন সভ্য মানুষের রাজ্য, যেখানে খাদ্যাভাব থাকবে না, মানুষ থাকবে না নিরক্ষর, তৈরি হবে ডাক্তারখানা, হাসপাতাল, কোনো মানুষও থাকবে না বেকার। আজীবনের সঞ্চিত অর্থ দিয়ে এই 3টি দ্বীপের উন্নয়নের কাজে ব্যয় করলেন উদারপ্রাণ হ্যামিল্টন সাহেব। তৈরি করলেন অবৈতনিক বিদ্যালয় ও দাতব্য চিকিৎসালয়, কাটালেন পানীয় জলের পুকুর, প্রতিষ্ঠা করলেন সমবায় ব্যাংক,
চাষিরা পেতে লাগলো নামমাত্র সুদে টাকা। কুটির শিল্পের কারিগররাও বঞ্চিত হলো না, বসলো তাঁত। ধর্মগোলা অর্থাৎ শস্য ভাণ্ডার তৈরি করে কৃষকদের শস্য সংরক্ষণের ব্যবস্থা করলেন, সমবায় ভাণ্ডার তৈরি করলেন, আরও তৈরি করলেন সমবায় রাইস মিল। মহাজন জমিদারদের বৈরিতা সত্ত্বেও গোসাবায় জনবসতিও গড়ে ওঠে। গরিব চাষিকে সুদখোর মহাজনের হাত থেকে বাঁচাবার তার আন্তরিক আগ্রহ ছিল। তিনি জনগণের শ্রমকে মূলধন করে গোসাবায় 1 টাকা নোটের প্রচলন করেন। স্যার হ্যামিল্টন সাহেব আমন্ত্রণ জানান কবিগুরু রবীন্দ্রনাথকে। আমন্ত্রণ পেয়ে কবিগুরু 1932 খ্রিস্টাব্দের 29শে ডিসেম্বর শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে ক্যানিং টাউনে উপস্থিত হন। সে রাতে কবিগুরু আহার করেছিলেন মাতলা নদীর উৎকৃষ্ট ভেটকি মাছ আর গোসাবা কৃষিক্ষেত্রের সুবৃহৎ সুমিষ্ট বর্তমান কলা। 2 দিন ধরে হ্যামিল্টন সাহেবের লাটের বিভিন্ন কর্মকেন্দ্র পরিদর্শন করেন রবীন্দ্রনাথ। অবৈতনিক বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, ক্ষেত খামার দেখে সন্তুষ্ট হন। গোসাবা তাঁতশালা তৈরি উৎকৃষ্ট পশমের শাল কবিকে উপহার দেওয়া হয়। কবি স্থির করেন গোসাবার অভিজ্ঞতা শ্রীনিকেতনের কাজে লাগাবেন। হ্যামিল্টন সাহেবের সমবায় ব্যাংকের 1 টাকার নোট কবিকে চমৎকৃত করে। এ নোটের চলন বাইরের জগতে ছিল না। সেখানে টুপির দোকান রয়েছে, সঙ্গে আইসক্রিমের কাউন্টার আছে, ছেলে মানে আইসক্রিম কিনছে। বেকন বাংলোয় বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা রওনা দিলাম হ্যামিল্টন সাহেবের বাংলোর দিকে। যদিও এখানে দর্শনীয় সেরকম কিছু নেই, কিন্তু মহামানুষকে চাক্ষুষ করতে না পারলেও ওনার বাংলোটাকেই চাক্ষুষ করে আসি। দুটো জায়গা বেশ ভালো লাগলো। হ্যামিল্টন সাহেবের বাংলোতে দেখার মতো বিশেষ কিছু নেই, কিন্তু যেহেতু সুন্দরবন এসেছি ট্যুরে, সেহেতু এখানটা একবার চাক্ষুষ করবো না, তো সকলেই একবার আসবেন, এখানে দেখে যাবেন। হ্যামিল্টন সাহেবের বাংলোর বাইরে, ঠিক আছে, এখান থেকে আপনারা যে বেকন বাংলোয় বেকন বাংলোয় যাবেন, তার জন্য এখানে এই ভ্যান রিক্সার ব্যবস্থা রয়েছে। 20 টাকা করে ভাড়া বলছেন ইনি। দুটো জায়গায়, হ্যামিল্টন থেকে ইউনিয়ন ঘাট থেকে হ্যামিল্টন আসলে 10, আর আবার হ্যামিল্টন থেকে যদি বেগম বাংলো যাই তাহলে ওখানে পড়ে যাচ্ছে 10, এর দিকে 10-20। আচ্ছা, মানে মিডিয়ালে আমাদের ইউনিয়ন ঘাট আছে। লঞ্চ ঘাট থেকে বেরিয়েই বাঁ দিকে পড়বে হ্যামিল্টন সাহেবের বাংলো, আর ডান দিকে পড়বে বেকন বাংলো। দুপুর 1:20 আমরা ফিরে এলাম লঞ্চে। আমরা যে দুটি সাইট ছিল, বেকন বাংলো আর হ্যামিল্টন বাংলো, দুটোই দেখে এসেছি। এসব করে ফিরে এলাম বোটে। ঘড়িতে সময় দুপুর 2টো। এবার আমাদের কল এসছে খাওয়ার জন্য। মধ্যাহ্ন ভোজন শুরু হয়ে গেছে, সবাইকে ডেকেছে, তো আমরা যাব খাওয়ার জায়গায়। আজকে লাঞ্চের মেনু হলো ভাত, মুড়িঘণ্ট ডাল, পুঁই ইলিশ, বেগুনি, দই ইলিশ, ইলিশ ভাপা, চাটনি ও পাঁপড়। স্বাদ কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব সুন্দর খাবার হয়েছে, রান্না বান্না খুবই ভালো। দারুণ। দাদা কেমন হয়েছে? খুব ভালো। খাবারের কিরকম টেস্ট? খাবারের টেস্ট খুব ভালো হয়েছে, এখনো খাওয়া দাওয়া চলছে, আরো বলবো খেয়ে নি তারপর। ভীষণ ভালো। এখন পাতুরিটা খাচ্ছি, সব কিছু খুব খুব ভালো লাগছে। কি কথা বলতে কি, লাঞ্চের স্বাদ কিন্তু অপূর্ব, একটু বাড়িয়ে বলছে। কি এটা?
সাবা থেকে এখন আমরা পাখিরালয়ের পথে। দুর্গাদুয়ানি নদী, বিদ্যা নদী, পিচখালি, গোমন নদীর ওপর দিয়ে চলেছে আমাদের নৌকা বিহার। বোটে ওঠার পর থেকেই মনের মধ্যে একটা প্রশ্ন উকি দিচ্ছিল, রান্না যে হচ্ছে, বাসন ধোয়া মাজার জন্য যে জল লাগছে বা বেসিনে যে জলটা ট্যাপের মধ্যে দিয়ে পড়ছে, সেটা কি নদী থেকে তোলা জল? এই প্রশ্নেরই উত্তর মিলল এখানে। দেখলাম পাইপের মাধ্যমে ভূগর্ভস্থ জল পৌঁছে যাচ্ছে বোটের ছাদে রাখা ওয়াটার ট্যাঙ্কের মধ্যে। এর পাশে বিক্রি হচ্ছে বিলিতি আমরা শশা কুচনো মাত্র 20 টাকার বিনিময়ে। উপরে জলের ট্যাঙ্ক আছে, সেই জলের ট্যাঙ্কটা ওই যে পাইপ লাইনের থ্রু দিয়ে আগে যেটা দেখালাম, এই দেখুন এই যে পাইপ লাইনটা উপরে গিয়ে জল টপা করছে। সদ্য লাঞ্চের পর্বর পর পেয়ারা ডিস্ট্রিবিউট হচ্ছে সবার জন্য। এরপর খানিকটা নৌকা বিহার করার পর বিকাল 4:30টায় আমরা গিয়ে ভিড়লাম পাখিরালয় ফেরিঘাটে, কারণ আজকে রাত্রিবাস এই পাখিরালয়। বিকাল 4:30 পৌঁছে গেছি পাখিরালয় ফেরিঘাটে। এবার যে যার নিজ নিজ লাগেজ নিয়ে হাঁটা দিলাম হোটেলের উদ্দেশ্যে। যেহেতু ট্যুর প্যাকেজ, সেই জন্য হোটেল খোঁজা বা বুক করার দায়িত্ব আমার না, আগে থেকেই অপারেটর হোটেল বুক করে রেখেছেন। আজ আমাদের আস্তানা আপনজন রিসর্ট। চলে এসেছি আপনজন রিসর্টে। পাখিরালয় ফেরিঘাট থেকে সামান্য একটু হেঁটে এলেই এই আপনজন রিসর্ট। আসুন ভেতরটা দেখিয়ে দিই। রিসেপশনের সমস্ত ফর্মালিটি কমপ্লিট করার পর রুমে ঢোকার পরই আমার মাথায় হাত। রুম তো নন এসি, আমার প্যাকেজ অনুযায়ী আমার এসি রুম নেওয়া আছে। তৎক্ষণাৎ ফোন করলাম ট্যুর অপারেটরকে। উনি নিজের ভুল স্বীকার করেই তৎক্ষণাৎ আমাদের হোটেল মৈনাকে স্থানান্তরিত করলেন। ওটা হচ্ছে আপনজন রিসর্ট এবং সেখান থেকে এই যে এটা হচ্ছে হোটেল মৈনাকে আমাকে এখানে শিফট করে। আর আমার রুমটা হচ্ছে ওই উপরে 23 নম্বর রুম। বেশ ভালো রুম, পছন্দ হয়েছে এবং থ্যাঙ্কস টু, ভুল হতেই পারে, যাক উনি সত্তর ওটাকে রেকটিফাই করেছেন, ওই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রুম হচ্ছে 23 ওই কোনায়। আচ্ছা, হোটেলের রুমের সামনেই 20 লিটারের এই জাগগুলো রয়েছে। এখানেও একটা আছে, পুরো হোটেলেই জায়গাতে ওখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, জলের ভালো ব্যবস্থা আছে। এটা হচ্ছে হোটেলের ভিতরটা। একটা ছোট আয়না রয়েছে, টুল রয়েছে, দুটো বিছানা আছে বড়, এই দুটো বিছানা। এখানে মশা মারার ধূপ আছে, এসি চলছে, আর কিছু আর। স্নান টান সারার পরই সন্ধ্যা 6:30 আমাদের দিয়ে গেছে চিকেন পকোড়া উইথ সস আর কফি। আজকের সন্ধ্যার এটাই মুখচাট। চিকেন পকোড়াগুলো সাবার করার পর আমরা বেরিয়ে পড়লাম পাখিরালয় বাজারে। বেশ জমজমাটি বাজার। এখানে চায়ের দোকান, এখানে সমস্তই নানা রকমের জিনিসপত্র আছে। এই রকমই দোকান রাস্তার দুপাশে রয়েছে। আচ্ছা, পাখিরালয় ফেরিঘাটের সামনেই রয়েছে, তার সামনেই রয়েছে এই দাদার মিষ্টির দোকান। তো দেখলাম গরম গরম রসগোল্লা, যেটাতে ভালোই লোভ লাগছে। সঙ্গে রয়েছে লাংচা, আপনার রয়েছে জিলাপি রয়েছে। তো দাদা, রসগোল্লা কি দাম আছে? রসগোল্লা 10 টাকা পিস, একদম গরম পাবেন, সবার সামনে বানানো হয় আর সবার সামনেই বিক্রি হয়ে যায়, একদম গরম গরম পাবেন। প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় রসগোল্লা গরম পাওয়া যায়। আপনার রসগোল্লা বাদ দিয়ে আর কি পপুলার? রসগোল্লা আছে, ল্যাংচা আছে 30 টাকা পিস। 30 টাকা পিস। সাইজটা খুব সুন্দর সাইজ পাবেন, একদম একদম প্রত্যেক সাইজটা ভালো সাইজ পাবেন। তারপরে টাটকা জিলাপি পাবেন, একদম গরম। এখানে বরফি আছে, 6 ডাল দুধ দিয়ে তৈরি হয়। এটা আছে মধুর খাস্তা, সুন্দরবনে এসছে, সুন্দরবনের স্পেশাল মধুর খাস্তা। এই গজা আছে। আচ্ছা, দাদার এখানেও রুটি বানানো হচ্ছে। দাদা, রুটি কি দাম আছে?
টাকা পিস। এদিকে অর্ডার আগে থেকে দিয়ে যেতে হয় না? অর্ডার দিতে হয়, 5 পিস হয়। এর সঙ্গে তরকারি? না তরকারি না, আমরা শুধু রুটির অর্ডার দেই। আচ্ছা আচ্ছা। আর ডিমের অমলেট হবে। আর এখানে কি ভাজা? এগুলো কি মাছ ভাজা হচ্ছে? বেলে মাছ ভাজা আছে, বেলে মাছ, বেলে মাছ। লোটে মাছ, চিকেন পকোড়া আছে, এটা চিকেন পকোড়া, তাই তো? হেরেঞ্চা এই যে হেরেঞ্চা পাতা। 25 মিটার যা পেয়ে যাবে। দেখুন আছে, দেখুন এই যে। আপনি অর্ডার হলে তখন রান্না করবেন। রুটি কি দাম আছে দিদি ভাই? 6 টাকা করে। এগুলো সব কি অর্ডারই? হ্যাঁ। আচ্ছা দিদি ভাই, এখানে দেখছি কটা গাছ রয়েছে, এই গাছগুলো কি গাছ আছে একটু দেখাবেন? হ্যাঁ, কাঁকড়া বকুল আছে। আচ্ছা, এইটা কি গাছ এটা? আচ্ছা, আর এইটা? আচ্ছা, এই যে সরু পাতা যে সুন্দরী, তাই তো? বেশ জমজমাটে বাজার, কি নেই, সাজানো গোছানো সুন্দর বাজার। বাজারে জিনিসপত্রের দাম একটু বেশির দিকেই। তা হোক, নদী বাঁধ ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত, সহায় সম্বলহীন, বাঘের কামড় খাওয়া প্রান্তিক মানুষগুলোকে একটু বেশি পয়সা দিলে ক্ষতি কি? বেশ অনেকক্ষণ ঘোরার পর ফিরে এলাম হোটেলে। হোটেলে ঢোকার মুখেই কানে এলো ঝুমুর নাচ। ঝুমুর নাচ এতটাই জমে গেল যে 8 থেকে 80 কেউ বাদ গেল না এই আনন্দের অংশীদারিত্ব থেকে। ওহ, কি দারুণ একটা সন্ধ্যা! কখন যে ডিনারের সময় হয়ে গেছে সেটা বুঝতেই পারা গেল না। মন চাইছিল আর একটু হোক। রাত 9টা, ডাক পড়েছে ডিনারের জন্য। এটা হচ্ছে হোটেল মৈনাকের ডাইনিং হল। আজকে ডিনারের মেনু আচ্ছা, রাতের মেনুতে আছে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, মটন, আলু আর 8 পিস মটন। এই ডিনার করার সময় আমাদের ট্যুর অপারেটরের এজেন্ট আমাদের সূচিত করলেন আগামীকাল সকাল 8টার মধ্যে আমাদের রেডি হয়ে ফেরিঘাট পৌঁছাতে হবে এবং লাগেজ থাকবে হোটেল রুমের মধ্যেই। প্রথম দিন সুন্দরবন ভ্রমণের উপলব্ধি এই যে রাতে ঘুমানোর সময়টুকু ছাড়া পর্যটকদের কীভাবে দিনভর আনন্দ দেওয়া যায় তার চেষ্টায় মেতে রয়েছেন এনারা।